আমাদের এই প্ল্যাটফর্মটা বাংলা সাহিত্যের কিছু খুব সিলেক্ট করা কাহিনী নিয়ে তৈরি। এখানে যেভাবে কথাগুলো বলা হয় সেটা স্টাইলটা একটু অন্যরকম। কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কিছুই নেই। জাস্ট একটা পুরনো ক্লাসিক ধরন। মনে হবে যেন কেউ আপনার পাশে বসে ফিস ফিস করে কিছু বলছে। আজকে আমরা একটা প্রথম অভিযানের কথা শুনব। একদল গোয়েন্দার কথা। ওদের নাম পাণ্ডব গোয়েন্দা। আর তাদের সেই ফার্স্ট অ্যাডভেঞ্চার, যে রহস্যর শুরুয়াত তারা করেছিল। মিত্তির বাড়ির রহস্য। এই জাদুকরি লেখাটা যার, তিনি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তো রেডি তো? চুপি চুপি শোনা যাক কি লুকিয়ে আছে ওই মিত্তির বাড়ির দেওয়ালের ওপারে। বাবলু, বিলু, ভম্বল 3টে ছেলে, আর বাচ্চু আর বিচ্ছু 2টি মেয়ে। এই নিয়ে ওরা 5 জন। আর ওদের সঙ্গে সব সময় থাকে একটা কালো দেশি কুকুর, নাম তার পাঁচু। কুকুর তার এক চোখ কানা, তাই ওরা ওকে কানা পাঁচু বলে ডাকে। আর লোকজনে ওরা 5 জনকে একসঙ্গে দেখলে বলে পঞ্চ পাণ্ডব। এই 5 ছেলে মেয়ে আর ওই কালো কুকুরটাকে নিয়েই একটা টিম। কাউকে ছাড়া কেউ থাকে না। যেমন দুষ্টু, যেমন দানপিটে, ঠিক তেমনি পড়াশোনায়ও। গ্রীষ্মের ছুটির এক দুপুরবেলা ওরা 5 জনেই পাঁচুকে নিয়ে মিত্তরদের বাগানে ঘুরে বেড়াচ্ছিল। ঘুরতে ঘুরতে একটা বড় ভাঙা বাড়ির কাছে এসে থেমে গেল সবাই। বাড়িটা দতলা, একদিকের ছাদ নেই, একদিকে দেয়াল ধসে পড়েছে। ছাদের ওপর ছোট্ট ছোট্ট বটগাছ, অশ্বত্থ গাছ এগুলো গজিয়েছে। বাড়ির ভেতর বাইরে ঘন ঘাস আর আগাছার বন। একটা বড় গুলঞ্চ গাছ তার ডালপালা মেলিয়ে জড়িয়ে ধরে আছে বাড়ির ভাঙা দালানটাকে। ওরা 5 জনে সেখানেই এসে বসল। বাবলু পন্টের পকেট থেকে বের করল 2টো কাঁচা আম। বিলুর সঙ্গে ছিল নুন আর লঙ্কা। ভম্বলের কাছে একটা ছোট্ট ছুরি। সেটা দিয়েই আমটাকে কুচি কুচি করে নুন লঙ্কা মাখিয়ে বেশ জম্পেশ একটা চিজ তৈরি হয়ে গেল। বাচ্চু আর বিচ্ছু মেয়ে দুটো একটু ছোট, তাই ওরা শুধু চেয়ে চেয়ে দেখছিল। যখন ভাগ হলো সবার ভাগেই সমান পড়ল। বাচ্চু বিচ্ছু ছোট বলে যে ওদের কম দেওয়া হলো তা কিন্তু নয়। আমের কুচি খেয়ে বিলু আর ভম্বল সেই আঁকাবাঁকা গুলঞ্চ গাছটার ডালে উঠে ঠ্যাস দিয়ে বসে রইল। বাচ্চু বিচ্ছু ঘাসের ওপর শুয়ে গড়াগড়ি দিচ্ছিল। আর বাবলু পাঁচুর সামনের পা দুটো ধরে তাকে নিয়ে নানা রকম কেরামতি করছিল। পাঁচুর সঙ্গে খেলতে খেলতেই বাবলুর মাথায় হঠাৎ একটা বুদ্ধি এলো। আর যেইনি আসা বাবলু অমনি নিজের মনেই হাতে তুষ্কি দিয়ে চেঁচিয়ে বলল, দ্যাটস অ্যান আইডিয়া। বিলু ভম্বল টুপটাপ করে গাছের ডাল থেকে নেমে পড়ল। বাচ্চু বিচ্ছুও শোয়া ছেড়ে গায়ের ধুলো ঝেড়ে উঠে বসল। পাঁচু সেও তাকালো বাবলুর মুখের দিকে। বাবলু চোখ দুটো উজ্জ্বল করে বলল, একটা চমৎকার প্ল্যান এসেছে মাথায়। ভম্বল জিজ্ঞেস করল, কিসের প্ল্যান? অ্যাডভেঞ্চারের। বিলু বলল, মাথা খারাপ, এই মিত্তরদের বাগানে বসে অ্যাডভেঞ্চার করা যায় নাকি? সাহস থাকলে ঠিকই যায়। ভম্বল বলল, তাছাড়া অ্যাডভেঞ্চারের একটা পরিবেশ তো চাই। কি করদি? যেখানেই রহস্যের গন্ধ পাবো সেখানেই ছুটে যাব আমরা। বাচ্চু বিচ্ছু দুজনেই বলল, কাজটা কিন্তু খুব কঠিন। বাবলু বলল, হোক কঠিন, চেষ্টা তো করব। বিলু বলল, এ তাহলে এক ধরনের শখের গোয়েন্দাগিরি হবে, কি বল? ঠিক তাই। ভম্বল বলল, মন্দ নয়, দেখাই যাক না একটু চেষ্টা করে। বিলু কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ উৎসাহিত হয়ে বাবলুর পিঠ ছাপড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, লেগে পড়, জয় মা কালী। তার ওপর তুই যখন আমাদের লিডার তখন আর ভাবনা কি? বাচ্চু বিচ্ছু বলল, ওহ কি দারুণ মজা। সবাই সমস্বরে বলে উঠল, হেপ হেপ হুড়হে। পাঁচুও অমনি আনন্দে ডেকে উঠল, ভ ভ ভ। বাবলু পাঁচুকে জড়িয়ে ধরে বলল, তুইও আমাদের দলে থেকে সাহায্য করবি, পারবি তো? পাঁচু ডেকে উঠল, ভ ভ। বাবলু বলল, এবার কিন্তু আমাদের এই গ্রুপটার একটা নাম দিতে হবে এবং এই বাগানেই, এই বড় বাড়ির ভেতরেই ঘাঁটি হবে আমাদের। বিলু বলল, কি নাম দিবি দলটার?
ভম্বল বলল, সবাই যখন আমাদের পঞ্চপাণ্ডব বলে তখন আমাদের দলের নামও তাই হবে, পঞ্চপাণ্ডব অ্যান্ড কো। বাবলু বলল, তুই একেবারে রামবুদ্ধু, আর অ্যান্ড কো আবার হয় নাকি? বাচ্চু বলল, তুমি বলো বাবলুদা। বিচ্ছু বলল, শুধু পঞ্চপাণ্ডব নামটা কেমন? বাবলু বলল, না, নামটাকে আর একটু মডার্ন করতে হবে, আমাদের দলের নাম হবে পাণ্ডব গোয়েন্দা। বাচ্চু বিচ্ছু চেঁচিয়ে বলল, ওয়ান্ডারফুল। ভম্বল বলল, আমি এখনই আমাদের পাড়ার ঘ্যাচাদাকে দিয়ে একটা সাইনবোর্ড করিয়ে আনছি, যাতে লেখা থাকবে আমাদের দলের নাম পাণ্ডব গোয়েন্দা। বাবলু বলল, সেই ভালো, আজ থেকেই তাহলে আমাদের কাজ শুরু হয়ে যাক। ভম্বল, তুই সাইনবোর্ড তৈরি করতে যা, আমরা ততক্ষণে ঘরটা পরিষ্কার করে ফেলি। ভম্বল চলে গেল। বিলু বলল, ঘর তো পরিষ্কার করবি, কিন্তু একটা ঝ্যাঁটা তো চাই, তারপর জল ছিটাবার জন্য চাই একটা বালতি। বাবলু বলল, ঝ্যাঁটা না হলেও চলবে, কালকা সুন্দর ঝাড় দিয়ে ঝ্যাঁটা বানিয়ে নেব, কিন্তু বালতি কোথায় পাবো? বাচ্চু বলল, কি করে আনবি, মা যদি দেখতে পায়? সে আমি ঠিক নিয়ে আসবো লুকিয়ে। এই বলে বিচ্ছু চলে গেল। ততক্ষণে বাবলু, বিলু আর বাচ্চু ঘর পরিষ্কারের কাজে লেগে গেছে। একটু পরে বিচ্ছু বালতি নিয়ে ফিরে এলে সেই বালতি করে পাশের পুকুর থেকে জল এনে ঘর ময় ছেটানো হলো। ভম্বলও ফিরে এলো ঘণ্টা দুয়েকের মধ্যে। ওর হাতে চমৎকার একটা সাইনবোর্ড, তাতে লেখা পাণ্ডব গোয়েন্দা। সেই বোর্ডটা ওরা ভাঙা বাড়ির দেয়ালে পেরেক ঠুকে লাগিয়ে দিল। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো, কাজেই ওরা আর কেউ রইল না সেখানে। পাঁচুকে নিয়ে যে যার ঘরে ফিরে গেল। রাত্রিবেলা বাচ্চু আর বিচ্ছু পাশাপাশি শুয়েছিল, দুজনেই ঘুমোচ্ছিল অঘরে। এমন সময় গরম গরমে হঠাৎ ঘুম ভেঙে গেল বিচ্ছুর। বিছানায় শুয়ে তাই এপাশ ওপাশ করতে লাগলো। দুপুরবেলার ঘটনাগুলো সব মনে আসতে লাগলো। হঠাৎ মনে পড়ল, আরে পলিথিনের বালতিটা তো সেই ভাঙা বাড়িটার ভেতরেই ফেলে রেখে এসেছে, সেটা তো আনা হয়নি। মনে পড়া মাত্রই বুকটা ধড়াস করে উঠল, কারণ কাল সকালে যখন বালতির খোঁজ পড়বে তখন যদি মা বালতি না পান তাহলেই সব ফাঁস হয়ে যাবে। আগে তো দুমদাম করে ঘা কতক দিয়ে দেবেন, তারপর অন্য কথা। বিচ্ছু যে কি করবে কিছু ভেবে পেল না। পাশ ফিরে দেখল বাচ্চুও অঘরে ঘুমোচ্ছে। রাত এখন কত তাই বা কে জানে। বিচ্ছুর মনে হলো বাচ্চুকে একবার ডাকে, কিন্তু কেন কে জানে ওর এই আরামের ঘুমটা নষ্ট করতে খুব মায়া হলো বিচ্ছুর, তাই বারবার উসখুস করতে লাগলো। তারপর একবার ডাকবো কি ডাকবো না ভাবতে ভাবতে মৃদু একটা টিপুনি দিয়ে ডেকেই ফেললো বিচ্ছু, এই দিদি দিদি শোন। বাচ্চুর ভেঙে গেল, তবুও সে তন্দ্রা জড়ানো গলায় বলল, কি? শোন না ভালো করে। বাচ্চু বিরক্ত হয়ে বলল, বল না কি বলছিস? একটা খুব ভুল হয়ে গেছে রে। বাচ্চু এবার চোখ মেলল, কি হয়েছে? বালতিটা সেখানেই পড়ে আছে, নিয়ে আসা হয়নি। ঘুমের ঘর ক্ষণিকের জন্য কেটে গেল। বাচ্চু বলল, কি হবে তাহলে? তুই বল না কি হবে? মা সকালবেলা বালতি দেখতে না পেলে খুব বকবে, তার ছাড়া মায়ের রাগ জানিস তো, আগেই মেরে দেবে দুমদাম করে। মারবার আগে তুই কেঁদে দিবি, তাহলে কিছু হবে না, বলে পাশ ফিরে শুলো বাচ্চু। বিচ্ছু বলল, বালতিটা যদি কেউ চুরি করে নিয়ে যায়? যায় যাবে, যেমন নিয়ে গেছিস তুই বুঝবি এবার ঠেলা। বিচ্ছুর খুব ভয় হলো এবার। সে ভয়ে ভয়ে বলল, তুই একবার আমার সঙ্গে যাবি রে দিদি? বাচ্চু অবাক হয়ে বলল, কোথায়? সেইখানে। তোর কি মাথা খারাপ হয়েছে? এই রাত্রিরে সেখানে আবার কেউ যায় নাকি? বালতি না পেলে কাল সকালে কি কাণ্ডটা হবে বুঝতে পারছিস তো? যা হয় হবে, এখন চুপচাপ শুয়ে থাক দেখি, আমার ঘুম পাচ্ছে। এই বলে বাচ্চু পাশ ফিরে শুলো। বিচ্ছু আর কি করে, সেও চুপ করে শুয়ে রইল একপাশে। শুয়ে রইল, কিন্তু ঘুম এলো না। একটা দুশ্চিন্তা বারবার ওর মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সে শুয়ে শুয়ে শুধু সেই বালতিটার কথাই ভাবতে লাগলো। তারপর এক সময় যখন পাশে শুয়ে থাকা বাচ্চুর নাক ডাকার শব্দ শুনতে পেল, তখন বুঝল বাচ্চু বেশ গভীর ঘুমেই মগ্ন হয়ে গেছে। বিচ্ছু ততক্ষণে মন স্থির করে ফেলেছে। সে আর বাচ্চুকে কোনো রকম বিরক্ত না করে চুপি চুপি উঠে বসল। তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে খিলটা খুলে নেমে এলো রাস্তায়। রাস্তায় নেমে চারদিকে একবার তাকিয়ে দেখল বিচ্ছু। চারদিক নিস্তব্ধ, শুধু লাইট পোস্টের আলোগুলো সেই ঘন অন্ধকারের জবনিকায় ভূতের মতো দাঁড়িয়ে আছে। বিচ্ছু পায়ে পায়ে বাবলুদের বাড়ির দিকে এগিয়ে চলল।
বাবলুদের বাড়ির কাছে আসতেই দেখতে পেল বাবলুদের হ্রদে বেশ খোশ মেজাজে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে পাঁচু। পাঁচু শুয়ে শুয়ে এক চোখে পিট পিট করে একবার দেখে নিল বিচ্ছুকে। তারপর বিচ্ছু ডাকবার আগেই আনন্দে লাফিয়ে লেজ নেড়ে নেড়ে ছুটে এলো বিচ্ছুর কাছে। এই অসময়ে বিচ্ছুর সঙ্গতা ওর কাছে সত্যি অপ্রত্যাশিত ছিল। পাঁচু একবার বিচ্ছুর পায়ের কাছে গড়াগড়ি খেয়ে কুই কুই করতে লাগলো। বিচ্ছু পাঁচুর গায়ে হাত বুলিয়ে দিয়ে বলল, চল পাঁচু, তোতে আমাতেই যাই, সেই ভাঙা বাড়িতে গিয়ে বালতিটা নিয়ে আসি। পাঁচু কি বুঝলো কে জানে, এই রাত দুপুরে একটা অভিযানের গন্ধ পেয়ে বুঝি সারা গা ঝাড়া দিয়ে খাড়া হয়ে দাঁড়ালো। বিচ্ছু পাঁচুকে নিয়ে এগিয়ে চলল মিত্তরদের বাগানের দিকে। রাতের অন্ধকারে বাগানের এক কোণে ভাঙা বাড়িটা যেন প্রেতপুরীর মতো থমথম করছিল। একে রাত্রির অন্ধকার, তার ওপর ছায়া ছায়া কালো গাছপালাগুলো দেখলে বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে ওঠে। নেহাত পাঁচু রয়েছে তাই, না হলে এই অন্ধকারে একা আসতে বিচ্ছুর সত্যিই খুব ভয় করত। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বিচ্ছু আর পাঁচু নিঃশব্দে বাগান পার হয়ে সেই ভাঙা বাড়িতে গিয়ে জুটল। ঘরের ভেতরটা তখন ঘন অন্ধকারে ঢাকা ছিল বলে বালতিটা যে ঠিক কোনখানে আছে তা দেখতে পেল না বিচ্ছু। আর পাঁচুও ঠিক বুঝতে পারল না বিচ্ছুর এখানে কিসের জন্য আসা। বিচ্ছু অনেকক্ষণ ধরে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে লাগলো বালতিটাকে। এমন সময় সিঁড়ির ওপর থেকে হঠাৎ এক জোরালো টর্চের আলো ওর মুখে এসে পড়ল। আর কে যেন একজন গম্ভীর গলায় বলে উঠল, কে রে তুই? সঙ্গে সঙ্গে পাঁচুও ক্রুদ্ধ গলায় চিৎকার করে উঠল, ভৌ 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 উ। তারপরই আলো লক্ষ্য করে তীরের মতো ছুটে গেল সে। বিচ্ছু তখন ভয়ে কাঠ হয়ে গেছে। সে বুঝতে পারল না রাত দুপুরে এই লোকটাকে। পাঁচু ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে ভয়ে কেঁদে উঠল। বিচ্ছুর কান্না শুনে ওর কোনো বিপদ হয়েছে মনে করেই লোকটাকে ছেড়ে পাঁচু আবার ছুটে এলো ওর কাছে। আর ঠিক তখনই মনে হলো কে বা কারা যেন ছাদের ওপর দিয়ে ছুটতে ছুটতে বাগানের দিকে লাফিয়ে পড়ল। পাঁচুকে পেয়ে বিচ্ছুর মনে আবার সাহস ফিরে এলো। সে তখন কোনো রকমে বালতিটা খুঁজে নিয়ে পাঁচুর সঙ্গে বাড়ির দিকে দৌড় দৌড় দৌড়। পরদিন সকালবেলা বাচ্চুকে সব কথা খুলে বলল বিচ্ছু। কাল রাতে সে আর পাঁচু কিভাবে গিয়েছিল, কি দেখছিল সব বলল। সব শুনে বাচ্চুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। বলিস কি রে, ভয় করল না তোর? বিচ্ছু বলল, না, ভয় আবার কি? উফ, তুই সত্যিই বিচ্ছু। আমি হলে তো ভয়েই হার্ট ফেল করতাম। এই অন্ধকারে রাত দুপুরে একা একা, বাপ রে। বিচ্ছু বলল, তবে ভয় যে করেনি তা নয়। আলোটা যখন মুখের ওপর এসে পড়ল তখন খুব ভয় হয়েছিল। কি মনে হয়েছিল? আমি ভূত মনে করেছিলাম। বাচ্চু বলল, না না, ভূত নয়। ভূত হলে টর্চ ইউজ করত না। এ নিশ্চয়ই চোর ডাকাতের ব্যাপার। তাই বলেই মনে হয়। এখন তাহলে কি করা যায়? ব্যাপারটা বাবলুদাকে জানানো উচিত। আমি একবার বাবলুদার কাছে যাই, তারপর বাবলুদা যা ডিসিশন নেবে তাই হবে। ঠিক, তুই তাহলে এখনই যা। বাচ্চু চলে গেল। দুপুরবেলা মিত্তদের বাগানে সেই ভাঙা বাড়িতে গিয়ে জমায়েত হলো সকলে। বাবলু, বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু এবং পাঁচু, কেউ বাদ গেল না। বিচ্ছু ধীরে ধীরে গতরাত্রের ঘটনাটা সব বিস্তারে খুলে বলল। শুনে তো অবাক সকলে। বাবলু বলল, আমি বিচ্ছুর এই দুর্দান্ত সাহসের প্রশংসা করি। বিলু বলল, কিন্তু এই রকমই যদি হয়ে থাকে তাহলে এর পরেও কি আমাদের এখানে ঘাঁটি গাড়াটা ঠিক হবে? ভম্বল বলল, অলবৎ হবে। এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবো বল? তাছাড়া এই বাগানে যাতায়াত তো আমাদের একদিনের নয়। বিলু বলল, সে কথা ঠিক, কিন্তু কাল রাত্রে যা হয়ে গেল তারপরে। বাবলু বলল, দেখ, ভীতু ছেলের মতো কথা বলিস না। পাণ্ডব গোয়েন্দারা ভীতু নয়, এইটাই প্রমাণ করতে হবে। আমাদের ঘাঁটি এখানেই থাকবে এবং সময় পেলেই আমরা এখানে এসে জড়ো হব। যাক, যে জন্য আমরা, মানে আমাদের এই পাণ্ডব গোয়েন্দা, তার উদ্বোধন আজই হবে। আজ থেকেই শুরু হবে আমাদের কাজ। আজ রাত 12টার সময় সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমাদের বাড়ির লাইট পোস্টের নিচে এসে দাঁড়াবি তোরা। সেখান থেকেই দল বেঁধে আমরা এখানে আসব। তবে পাঁচুকে এবারে আমাদের সঙ্গে নেব না, কেননা যদি ভৌতিক ব্যাপার হয় তাহলে কুকুরে ভূত চেনে, ও বেটা চেঁচিয়েই সব মাটি করে দেবে। বিলু বলল, কিন্তু আমার মনে হয় পাঁচু আমাদের সঙ্গে থাকলে ভালোই হতো। বাবলু বলল, না,
সেই না শুনে পাঁচু অমনি মুখ উঁচিয়ে প্রতিবাদ করে উঠল, ভৌ ভৌ। বাবলু বলল, না পাঁচু, আমাদের আজকের এই অভিযানে তোমাকে আমরা সঙ্গে নিতে পারবো না। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু সবাই তখন বাবলুকেই সমর্থন করল। একেবারে পুরোপুরিভাবে ঠিক হয়ে গেল যে পাঁচু ওদের সঙ্গে যাচ্ছে না। রাত তখন 12টা। বিলু, ভম্বল, বাচ্চু, বিচ্ছু ঠিক সময়েই বাবলুদের বাড়ির সামনে লাইট পোস্টের নিচে এসে দাঁড়ালো। এসে দেখল ওরা আসবার আগেই বাবলু এসে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর যখনই ওরা জড়ো হলো অমনি সবাই মিলে চলল মিত্রদের বাগানের দিকে। যথাসময়ে বাগানের সেই ভাঙা বাড়ির মধ্যে গিয়ে ঢুকল সকলে। আজ আর এখানে আসতে অন্ধকারেও কোনো অসুবিধে হলো না, কারণ বাবলুর হাতে টর্চ ছিল। না হলে যা অন্ধকার তাতে পাশের লোককেও দেখা যায় না। বাবলু বলল, আজ রাত্রিতেই এই বাড়ির সমস্ত ঘর আমরা ঘুরে দেখব। ভাগ্য ভালো থাকলে কালকের রহস্যের আজই উদ্ঘাটন হবে। বিলু বলল, দেখাই যাক চোর, ডাকাত না ভূত। যদি ভূত হয় তাহলে আমরা এতজন যখন আছি তখন ভূত নিশ্চয়ই আমাদের কাছে আসবে না। ভম্বল বলল, সঙ্গে একটা আঁশবন্টি রাখলে ভালো হতো। বাবলু বলল, আঁশবন্টি কি হবে? আঁশবন্টি দেখে ভূত পালাবে? বোকা কথাকার, এত ভয় কেন? এটা বিজ্ঞানের যুগ, এ যুগে ভূত বলে কিছু আছে নাকি? আর ভূত যদি থাকেও তাহলে ভূতের সঙ্গে খালি হাতেই লড়ব আমরা। ভম্বল বলল, আমি অবশ্য আসবার সময় সঙ্গে একটা গুলটি আর কিছু পড়া মাটির গুলিও নিয়ে এসেছি, দরকার হলেই কাজে লাগাবো। বাবলু উৎসাহিত হয়ে বলল, খুব ভালো করেছিস, অনেক কাজে লাগবে ওটা, দে গুলটিটা আমার হাতে দে। ভম্বল গুলটিটা বাবলুর হাতে দিল। এমন সময় হঠাৎ হিস শব্দ করে সবাইকে চুপ করতে বলল বাবলু। কি হলো? হলো কি? সবাই কান খাড়া করে শুনতে লাগলো সেটা। কেমন যেন একটা রোমাঞ্চকর মনে হলো। বিচ্ছু এসে বাচ্চুর গায়ের কাছে ঘন হয়ে দাঁড়ালো। সবাই শুনল ছাদের ওপর কেমন যেন একটা খসখস আওয়াজ হচ্ছে। কি ভয়ঙ্কর! এই ঘন অন্ধকারে নিকষ কালোয় এই ভাঙা বাড়িটা তখন সত্যিই প্রেতপুরী বলে মনে হলো। মুঠো মুঠো জোনাকি চারিদিকে ইতস্ততভাবে উড়ে বেড়াচ্ছে। সেই মিটিমিটি জোনাকির আলোয় মনে হলো এই পরিবেশটাই এক সাংঘাতিক রকমের বিভীষিকাময়। বাইরে চাপা গাছের ডালে একটা প্যাঁচা ডাকল, শ্যান শ্যান। ওরা টর্চের আলো নিভিয়ে দিয়েছে তখন। প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেয়াল ঘেঁষে নীরবে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রইল ওরা। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক সময় খুব সাবধানে অত্যন্ত চাপা গলায় বাবলু বলল, সবাই আমার পিছু পিছু আয়। তারপর গুলটিটা একটু টেনে টেনে দেখে হাতে দিয়ে বাবলু বলল, এগুলো তোর কাছে রাখ বিলু, তোর হাতের অব্যর্থ টিপ। যদি দেখিস আমাদের মুখের ওপর কোনো আলো এসে পড়ছে তাহলে সঙ্গে সঙ্গে সেই আলো লক্ষ্য করে গুলটিটা টিপ করবি। বিলু আচ্ছা বলে গুলি ও গুলটি নিয়ে নিল। তারপর সবাই মিলে এগিয়ে চলল বাবলুর পিছু পিছু। ওরা এক ঘর সে ঘর করে দোতলায় উঠে এলো। দোতলার বারান্দা পার হয়ে একটা ঘরের কাছে যেতেই দেখল ঘরের ভেতর থেকে মৃদু একটু আলোর রেখা খুব অস্পষ্টভাবে বাইরে ভেসে আসছে। ওরা একবার থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখল একজন ভদ্রলোক হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেয় পড়ে আছেন, আর দুটো কঙ্কাল দুপাশে দাঁড়িয়ে আছে ধারালো দুটো ছোরা হাতে নিয়ে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! একজন ছোরা উঁচিয়ে বলছে, এখনো কিন্তু সময় আছে, যদি ভালো চান তো শিগগির এই কাগজটাতে লিখে দিন, আমরা গেলেই যেন আপনার স্ত্রী আমাদের হাতে 20,000 টাকা তুলে দেন। যদি না লেখেন তাহলে আজ রাত্রিতেই আপনাকে খুন করে আমরা এই বাগানে চাপা গাছের গোড়ায় পুঁতে ফেলব। আপনার মতো আর ও অনেককেই সরিয়ে দিয়েছি আমরা, অতএব যা বলি। দাঁত ছটপট করে ফেলুন। ভদ্রলোক কঠিন গলায় বললেন, ও টাকা আমার মেয়ের বিয়ের জন্য, সবে কাল তুলেছি, আমার এখনো 5,000 টাকার দরকার। আমি কি করে ও টাকা তোমাদের দেব? আপনাকে দিতেই হবে। অসম্ভব, ও আমি দিতে পারবো না। চিঠি তাহলে লিখবেন না আপনি? না, আমার মেয়ের বিয়ে আমার বাড়ির লোকেরাই দিয়ে দেবে, তোমাদের যা ইচ্ছা তা করতে পারো। এই না দেখেই পাণ্ডব গোয়েন্দাদের চক্ষু গেল স্থির হয়ে। এ আবার কি আশ্চর্য ব্যাপার! কঙ্কাল যে মানুষের মতো কথা বলে তা ওদের ধারণাতেই ছিল না। কঙ্কাল কঙ্কালি, কঙ্কাল মানেই তো ভূত, আর তাই যদি হয় মানে ভূতই যদি হয়, তবে ভূতে কেন খামোখা টাকা চাইতে যাবে? এ শুধু আশ্চর্য নয়, দারুণ এক রহস্যময় ব্যাপার। বিলু বলল, কি করবি রে বাবলু,
কেতে পর শিগগির, হাওয়া খারাপ। ভোম্বল বলল, তাই তো মনে হচ্ছে। এদের কথা শুনে বাবলু একটু রেগে বলল, আচ্ছা ইডিয়াট, তো চুপ কর না। যেই না বলা, সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ঘুরে তাকালো। তারপর ছট করে বাতিটা নিভিয়েই টর্চের এক ঝাঁক তীব্র আলো ওদের মুখের ওপর নিক্ষেপ করে বলল, কে কে ওখানে? ধরা পড়ে গিয়ে বাবলুদের তখন দারুণ সাহস বেড়ে গেছে, আবার জেদও চেপে গেছে খুব। ওরা তাই সমস্বরে বলে উঠল, পাণ্ডব গোয়েন্দা। বিলু রেডি হয়েছিল। সঙ্গে সঙ্গে সে একটু আড়াল হয়ে টর্চের মুখ লক্ষ্য করে গুলটি টিপ করল। একেবারে অব্যর্থ টিপ। লাগলো গিয়ে ঠিক টর্চের আলোর মুখেই। লাগা মাত্রই ফট করে ভেঙে গেল কাঁচটা। সে আলো নিভে গেল তখনই। ওদের আলো যেই না নিভল, অমনি জ্বলে উঠল বাবলুর টর্চ। একটা কঙ্কাল ভয়ে চেঁচিয়ে উঠল, ভূ ভূ ভূ, এ নিশ্চয়ই ভুতুরে ব্যাপার। হাতের কাছে একটা আধলা ইট পড়েছিল। ভোম্বল করল কি, ছট করে সেই ইটটা কুড়িয়ে নিয়ে ছুঁড়ে মারল কঙ্কালটার মুখে। ওতেই যথেষ্ট। ইটের ঘা খাওয়া মাত্রই মাথা ঘুরে পড়ে গেল বাছাধন। সেই না দেখে অপর কঙ্কালটা ভয়ে বিস্ময়ে চমকে উঠে বলল, মাই গড, বলেই এক লাফে পাশের ভাঙা জানলাটা দিয়ে হাওয়া, তারপর দূর দাঁড় করে ওপরের সিঁড়ি বেয়ে দে দৌড়। বাবলু, বিলু, ভোম্বল, বাচ্চু বিচ্ছু ও কঙ্কাল তার দৌড়ের বহর দেখে অবাক হয়ে গেল। এমন সময় ছাদের ওপর থেকে পাঞ্চুর গলা শোনা গেল, ভৌ 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 ভৌ। বাবলু অবাক হয়ে বলল, পাঞ্চুর গলা না? পাঞ্চু কোত্থেকে এলো? ওকে তো আনিনি আমরা। বিচ্ছু বলল, ও নিশ্চয়ই লুকিয়ে আমাদের পিছু পিছু পালিয়ে এসেছে। উফ, কি দুষ্টু। যাক, ভালোই হয়েছে। বাবলু জোরে চেঁচিয়ে ডাকল, আয় আয় পাঞ্চু আয়, আমরা এখানে আছি। কিন্তু কোথায় পাঞ্চু? ওরা বারান্দার কাছে এগিয়ে এসে দেখল পাঞ্চু তখন পলায়মান সেই কঙ্কালটাকে ধরবার জন্য তীরের মতো ছুটছে। বাবলু বলল, যাক, পাঞ্চু যখন গেছে তখন আর আমাদের ওদিকে মাথা ঘামানোর দরকার নেই। এখন ঘরের ভেতরে ঢুকে দেখা যাক ব্যাপারখানা কি। ওরা সকলে ঘরের ভেতর ঢুকল। তারপর টর্চ জ্বলে সেই অচেতন্য কঙ্কালটার কাছে এগিয়ে গেল ওরা। বিলু আর ভোম্বল হাত পা বাঁধা ভদ্রলোকের বাঁধন খোলার কাজে লেগে গেল। ভদ্রলোক মুক্তি পেতেই তাড়াতাড়ি পকেট থেকে দেশলাই বের করে জ্বলে ফেলেন বাতিটাকে। বাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠতেই ওরা দেখল, এতক্ষণ দূর থেকে যাকে ওরা কঙ্কাল বলে ভুল করেছিল, আসলে সে কঙ্কালই নয়, কঙ্কালের পোশাক পরা মানুষ মাত্র। তার কারো পোশাকের ওপর সাদা সাদা দোড়া এমনভাবে আঁকা যে তাকে আচমকা দেখলে সত্যিকারের কঙ্কাল বলেই মনে হবে। মানুষটা তখনও অজ্ঞান হয়েই ছিল। ওরা সেই অবস্থাতেই বেশ শক্ত করে বেঁধে ফেলল তাকে। এদিকে সেই ভদ্রলোক তো মুক্তির আনন্দে গদগদ হয়ে বাবলুকে জড়িয়ে ধরে বললেন, কে বাবা তোমরা? বিপদে আমার প্রাণ বাঁচালে। ঠিক সময়টিতে তোমরা এসে না পড়লে ওরা আমাকে নির্ঘাত মেরে ফেলত। বাবলু বলল, আমাদের পরিচয় পরে পাবেন। এখন আপনি এক কাজ করুন, শিগগিরই গিয়ে পুলিশ ডেকে আনুন। একদম দেরি করবেন না, যান, আমরা ততক্ষণে এই লোকটাকে পাহারা দিই। ভদ্রলোক বললেন, ঠিক বলেছ, আমি এক্ষুনি গিয়ে পুলিশ নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। এই বলে ভদ্রলোক চলে গেলেন। দূর থেকে পাঞ্চুর ডাক তখনও কানে আসছে। এই বাড়ির পিছন দিকেই একটা পুকুর আছে। সেই পুকুরের পাড় থেকে পাঞ্চুর গলার স্বর ভেসে আসছে। বাবলু বলল, আমার মনে হয় কঙ্কালের পোশাক পরা সেই লোকটা পালাতে না পেরে জলে ঝাঁপ দিয়েছে, আর পাঞ্চুও ছাড়বার পাত্র নয়। বোধহয় উঠতে দিচ্ছে না ব্যাটাকে। নিরুপায় লোকটি তখন পাঞ্চুর আঁচড় কামড় থেকে বাঁচবার জন্য জলের ওপর রসগোল্লার মতো ভাসছে। বাবলু গিয়ে পাঞ্চুকে ধরতেই জল থেকে সুর সুর করে উঠে এলো লোকটি। পুলিশের লোকেরা হাত কড়া নিয়ে একেবারে তৈরি হয়ে দাঁড়িয়েছিল। উঠে আসতেই আরেস্ট করল লোকটিকে। পাণ্ডব গোয়েন্দাদের এই নৈশ অভিযান সত্যিই সফল হল। দুজন নাম করা দুষ্কৃতীকে যে ওরা ধরিয়ে দিতে সক্ষম হলো, এটা বড় কম কৃতিত্বের ব্যাপার নয়। তাছাড়া একজনের জীবনও রক্ষা হলো। ওসি সেই রাতে পুলিশের জিপে করেই পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেককে তাদের বাড়িতে পৌঁছে দিলেন এবং সকলের বাবা মাকে ধন্যবাদ জানালেন। আর সেই ভদ্রলোক অর্থাৎ ভবেশবাবু তার মেয়ের বিয়েতে পাণ্ডব গোয়েন্দাদের নেমন্ত্রণ তো করলেনই, উপরন্তু করলেন কি, তার পরদিন রাত্রিবেলায় পাণ্ডব গোয়েন্দাদের প্রত্যেকের বাবা মাকে পর্যন্ত বাড়িতে নিয়ে গিয়ে দারুণভাবে খাওয়ালেন। সেই নেমন্ত্রণে অবশ্য পাঞ্চুও বাদ পড়েনি। সেই থেকে পাণ্ডব গোয়েন্দাদের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়ল। তাহলে এই পর্যন্তই ছিল পাণ্ডব গোয়েন্দার আজকের কিস্সাটা। স্বস্তিপাদা চট্টোপাধ্যায়ের লেখা প্রথম মিত্তির অধিকারী। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা তো জানেন
আমাদের এই চ্যানেলটা এখনো খুব ছোট, আস্তে আস্তে বড় হচ্ছে। যদি আমাদের এই প্রচেষ্টা, এই ন্যারেশন আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটু সাপোর্ট করবেন। খুব বেশি কিছু না, জাস্ট লাইক বাটনটাতে একটা ক্লিক, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখলে তো আরও ভালো, তাহলে আমরা যখনই নতুন কিছু নিয়ে আসব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখিয়ে দিই, আপনাদের জন্যে আমরা কিন্তু প্রত্যেক সানডে ঠিক রাত ৮টায়, মানে শার্প 8 PM একটা নতুন এপিসোড পাবলিশ করি। সো নেক্সট সানডের জন্যে ওয়েট করবেন কিন্তু। এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং এত মন দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার কথা হবে পরের সপ্তাহে। ভালো থাকবেন।